আফ্রিকায় চলছে ভয়াবহ এক গণহত্যা। সুদানের আল ফাশের শহর থেকে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালাচ্ছে মানুষ, কারণ সেখানে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কিন্তু প্রায় 2,60,000 বাসিন্দার মধ্যে মাত্র 60,000 মানুষ পালাতে পেরেছে। ধারণা করা হচ্ছে আল ফাশেরে আটকা পড়ে আছে প্রায় 1.5 লাখ মানুষ। কিন্তু এই সংঘাতের কারণ কি? সহজ উত্তর, নিয়ন্ত্রণ। সুদানের সামরিক বাহিনী ও আরএসএফ আধা সামরিক বাহিনীর মধ্যে এলাকা দখলে রাখার যুদ্ধ। কিন্তু এটুকু শুধু নয়, জাতিসংঘের প্রতিবেদনে এসেছে সুদানের গৃহযুদ্ধে বিশেষত আরএসএফ বাহিনীর হাতে নিরস্ত্র মানুষকে হত্যা, যৌন সহিংসতার মতো নির্যাতনের শিকার হতে হচ্ছে। খাদ্য, পানি ও স্বাস্থ্য ব্যবস্থার মতো জরুরি সেবা, এমনকি আশ্রয় শিবিরও ধ্বংস করা হচ্ছে। গত এপ্রিলে দক্ষিণ দারফুরের এক আশ্রয় শিবিরে 300 থেকে 1500 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যার বেশিরভাগই ছিল নারী শিশু। 2024 সালের মার্চে জাতিসংঘ জানায় 1 বছরের শিশুকেও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু কেন? আল ফাশের দখলের পর বহু মানুষকে এক জায়গায় জড়ো করে হত্যা করা হচ্ছে। উত্তর দারফুরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। সামাজিক মাধ্যমে হত্যার ভিডিও দেখে অনেকে জানতে পারছেন কাছের মানুষটা আর বেঁচে নেই। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে রক্তে লাল হয়ে গেছে কিছু এলাকা। আরএসএফ এর যানবাহন এবং শহর জুড়ে অসংখ্য মানবদেহ সদৃশ আকৃতি পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু সুদান আজকের অবস্থায় পৌঁছালো কিভাবে? 2019 ও 2021 সালে দুটি অভ্যুত্থানের সরকার পতনের পর সুদানের ক্ষমতায় আসে সেনাবাহিনী। দুটি অভ্যুত্থানের পেছনেই হাত মিলিয়েছিলেন দুই ব্যক্তি, সুদানের বর্তমান প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ কমান্ডার জেনারেল মোহামেদ হামদান দাগালো ওরফে হেমেট্টি। কিন্তু সুদানের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মনে করা হয় দ্বন্দ্বের মূল কারণ ছিল ক্ষমতা, সম্পদ ও প্রভাব বজায় রাখার চেষ্টা। আর একে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরু হয়। 2.5 বছরের এই যুদ্ধে অন্তত 1.5 লাখ মানুষ নিহত হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে 1.5 কোটি মানুষ। বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগই আরএসএফ এর নিয়ন্ত্রণে। আশঙ্কা উঠছে সুদান কি আবারও বিভক্ত হয়ে পড়বে? 2011 সালেও সুদান ভেঙে দক্ষিণ সুদান নামে আলাদা দেশ তৈরি হয়। সুদান হারায় তার বেশিরভাগ তেলের খনি। এবার যদি একই ঘটনা ঘটে তবে কি হবে? তার ওপর অভিযোগ উঠছে বর্তমান সংঘাতের আগুনে দূর থেকে ঘি ঢালছে আরব আমিরাতের মতো বিদেশি শক্তি। কিন্তু সুদানের প্রতি তাদের আগ্রহী হওয়ার কারণ কি? কি আছে সুদানে? আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহত্তম দেশ সুদান, আয়তনে বাংলাদেশের 13 গুণ। জনসংখ্যা প্রায় 4,60,00,000, যার বড় অংশই মুসলিম। লোহিত সাগর পাড়ে অবস্থিত সুদানের সঙ্গে 7টি দেশের সীমান্ত আছে, আর সুদানের মধ্য দিয়ে বয়ে গেছে নীল নদ। তাই বিদেশি শক্তি যদি সুদানকে হাতের নাগালে আনতে পারে তবে প্রতিবেশী দেশগুলোতে প্রভাব বিস্তার করাও সহজ হয়ে যাবে। আর সাহেল অঞ্চলে উগ্রবাদের উত্থানকে অজুহাত হিসেবে দেখিয়ে গোটা আফ্রিকাকেই হস্তগত করার সুযোগ খুঁজতে পারে কোনো সাম্রাজ্যবাদী শক্তি। এরই মধ্যে নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পেন্টাগনকে হস্তক্ষেপের জন্য প্রস্তুত হতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহযুদ্ধ শুরুর আগে থেকেই সুদান বিশ্বের দরিদ্রতম এক দেশ। 2022 সালে সেখানকার মানুষের মাথাপিছু আয় ছিল বছরে মাত্র 92,000 টাকা। বর্তমান সংঘাতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 2024 সালে সুদানের অর্থমন্ত্রী বলেছেন রাষ্ট্রীয় আয় আগের তুলনায় মাত্র 20% নেমে গেছে। অথচ সুদান স্বর্ণ উৎপাদনকারী দেশ। বিবিসি জানায় সুদানের স্বর্ণ খনিগুলোর এক অংশ নিয়ন্ত্রণ করে আরএসএফ প্রধান। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারেরও অভিযোগ আছে। কোথায় জানেন? স্বর্ণ নিয়ে বিলাসিতার জন্য কুখ্যাত সেই আরব আমিরাতে। অভিযোগ সত্য হলে আরএসএফ এর উদ্দেশ্য কি আর অস্পষ্ট থাকে? নিশ্চয়ই না। আরও অভিযোগ আছে স্বর্ণের বিনিময়ে আরএসএফ এর কাছে অস্ত্র বিক্রি করে আরব আমিরাত। তাছাড়া গণহত্যার শিকার অঞ্চল দারফুরের বহু মানুষ বিশ্বাস করে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত অঞ্চলটিকে আরব শাসিত এলাকায় পরিণত করতে চায় আরএসএফ। জাতিসংঘ জানায় তাদের কাছে এমন বক্তব্য আছে নির্যাতনের সময় আরএসএফ অনারব নাগরিকদের বলেছে যে তাদের গর্ভে জোর করে আরব সন্তান দেওয়া হবে। এ কিন্তু জেনোসাইডের চরিত্র। এই পরিস্থিতিতে মনে হচ্ছে শুধু স্বর্ণের লোভে নয়, নতুন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার সুযোগ খুঁজতে গিয়ে বহু শকুনের চোখ পড়েছে সুদানের উপর। সুদান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শাসক গোষ্ঠীর, এমনকি দুই প্রভাবশালী স্বার্থের বিবাদ কিভাবে বিদেশি আগ্রাসনের পথ করে দিতে পারে, আর এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে গোটা দেশকে।